আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগত। পড়ছি কাঠগোলাপে আসক্তি, পর্ব ৫। লেখনীতে ইশরাত তন্নি। চৌধুরী পরিবার। চৌধুরীর নামটার সাথে কেমন যেন একটা আধিপত্য মিশে আছে। আনন্দপুর গ্রামে যদি ধনী পরিবারের তালিকা করা হয়, নিঃসন্দেহ চৌধুরী পরিবার সবার উপরে থাকবে। আর এজন্যই চৌধুরী গ্রামের কর্তা মানা হয়। চৌধুরীদের এক কথায় গ্রামের মানুষ উঠে বসে। বলা বাহুল্য, চৌধুরীদের এক প্রকার ভয় পেয়ে মান্য করেই চলে তারা। দোতলা বিশিষ্ট চৌধুরী বাড়ি বিশাল জায়গা নিয়ে ঘরে উঠেছে। বাড়ির প্রতিটা কোণায় যেন আভিজাত্যের ছোঁয়া মিশে আছে। চৌধুরী ভিলার পেছনে রয়েছে বড় বড় দুটো পুকুর, যার চারপাশ ঘিরে আছে বেশ অনেক ধরনের ফল গাছ। চৌধুরী ভিলা থেকে মেন গেট পর্যন্ত হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। বাড়ির সামনে রয়েছে সুবিশাল জায়গা, তার ঠিক মাঝ বরাবর রাস্তা। রাস্তার ডান পাশে নাম না জানা হাজার ফুলের সমারোহ। বাম পাশে রয়েছে শত শত নারকেল ও সুপারি গাছ, যার সাথে আরও একটা পুকুর। পুকুরের সামনে গাছের নিচে বাঁশ দিয়ে বসার জায়গা করা আছে। চৌধুরী বাড়ির কর্তা ছিলেন মৃত হান্নান চৌধুরী। তার স্ত্রী ছিলেন মৃত রেণুবালা চৌধুরী। মৃত হান্নান চৌধুরী 4 পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। প্রথম পুত্র এমপি আরিফ হাসান চৌধুরী, যিনি 45 বছর আগে এই চৌধুরী বাড়ি ত্যাগ করে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। আজও চৌধুরী বাড়ির পায়ের ধুলো দেননি তিনি। ওনার অর্ধাঙ্গিনী শ্রেয়া চৌধুরী, তিনি বর্তমানে ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে প্রফেসর পদে কর্মরত আছে। বর্তমানে 2 পুত্র সন্তানের জনক আরিফ চৌধুরী, প্রথম সন্তান তথ্যমন্ত্রী আয়াস চৌধুরী, যার স্ত্রী বাণিজ্যমন্ত্রী মামুন তালুকদারের একমাত্র মেয়ে আলিশা তালুকদার। দ্বিতীয় সন্তান সবার বড্ড আদরে তাহমিদ হৃদয় চৌধুরী। দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আজাদ চৌধুরী। বর্তমানে চৌধুরী পরিবারের সকল ব্যবসা ও কোম্পানির দায়িত্বে তিনি আছেন। স্ত্রী আয়েশা চৌধুরী। আজাদ চৌধুরী 2 সন্তানের জনক, প্রথম সন্তান তাবান চৌধুরী, দ্বিতীয় সন্তান ত্রিধা চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর তৃতীয় পুত্র আয়মান চৌধুরী 36 বছর আগে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছিলেন। আদৌ সেটা আত্মহত্যা ছিল নাকি খুন ছিল, তা সময়ের আড়ালে চাপা পড়ে গেছে। চতুর্থ পুত্র লেফটেন্যান্ট কর্নেল আবরার চৌধুরী, তিনি একমাত্র আর্মি অফিসার। স্ত্রী আতিয়া চৌধুরী। ওনার একমাত্র পুত্র সন্তান তাইফ চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর একমাত্র মেয়ে আয়রা চৌধুরী, যে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রে। অলিভিয়া ও এমিলিয়া 2 কন্যা সন্তানের জননী আয়রা। মেহেরিমা ক্লাসে বসে আছে। এখন বায়োলজি ক্লাস চলছে, কিন্তু মেহেরিমা সেদিকে কোনো মনোযোগ নেই। সে ব্যস্ত তার গভীর চিন্তায়। এই মেহু, কি হয়েছে তোর? মেহেরিমাকে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলে ত্রিধা। মেহেরিমা হুঁশে ফিরে। কিছু বলবি? ক্লাস শেষ ক্লাস শেষ। পরবর্তী ক্লাস করবি তুই? না রে, আজ ভালো লাগছে না, বাসায় যাব। ওকে। মেহেরিমা আর ত্রিধা কলেজের মাঝ বরাবর রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মেহেরিমা, তুই কি গতকালের ঘটনা নিয়ে আপসেট? উহুম। তাহলে কি পলাশের বীভৎস অবস্থা কথা শুনে? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছু একটা মনে পড়তেই বলে, রুদিত ভাইয়া বিকেলে কোথায় থাকে রে? মেহেরিমার কথা শুনে ত্রিধা দুষ্ট হাসে। কেন রে? আমার ভাইয়াকে দিয়ে তোর কি? আমার হ্যান্ডসাম ড্রেসিং সুচরিত্র ভাইয়ের সাথে প্রেম করার ফোন দিয়েছিস নাকি? সুনাম একটু বেশি করে ফেললি না? যাই হোক, বল না, রিদিত ভাইয়া বিকেলে কোথায় থাকেন? ভাইয়া আর কোথায় থাকবে? তার যা কাজ, নিজের রুমের বেলকনিতে বসে ছবি আঁকবে, না হলে বাড়ির পেছনে পুকুরের সামনে বাগানে বসে গিটার বাজাবে, আর মাঝে মাঝে একটু বাইরে আসে। বিকেলে বাসায় থাকে ভাইয়া। ও আচ্ছা। ওরা কথা বলতে বলতে কলেজের গেটের সামনে চলে আসে।
এ অসময়ে রাস্তার ওপাশে চেনা পরিচিত গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখেই মেহেরিমা অবাক হয় বেশ, তবে মনে মনে খুশিও হয় খুব। মেহেরিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ত্রিদা মৃদু ধাক্কা দিয়ে বলে, মেহু বেবি, তোর হ্যান্ডসাম ওয়েট করছে, যা মিট কর, আমি বাসায় যাই। কথাটা বলে একটা ভ্যান ডেকে সেটাতে উঠে পড়ে ত্রিদা। মেহেরিমাকে হাতে ইশারায় বাই জানায়। বেচারি মেহেরিমা অসহায় চোখে ত্রিদা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ত্রিদা গতকাল বাসায় যখন জানতে পারলো ওর মা ওকে ডাকেনি, তখন ও তাইফ আর তাবানের পেছনে এক প্রকার কাঁঠালের আঠার মতো করে চিপকে থেকে সব সত্যিটা জেনেছে। আর তাতে খুশিতে আত্মহারা ত্রিধা। মেহেরিমা ওর ভাবি হবে ভাবতে ওর মনটা খুশিতে ঝলমলিয়ে উঠছে। ত্রিধা মেহেরিমার দিকে তাকিয়ে ওর ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসতে থাকে। মেহেরিমা মনে মনে ভেঙচি কাটে। সময়ে মেহেরিমাও আসবে। হঠাৎ নিজের ব্যাগে থাকা ফোনটা ঝনঝনিয়ে বেজে উঠতেই মেহেরিমার ভাবনার ছেদ পড়ে। বাবা ফোন দিয়েছে ভেবে মেহেরিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে। অপরিচিত নাম্বার দেখে ভ্রুজোড়া কুঁচকে ফোনের স্ক্রিনে তাকায়। কেটে দেবে দেবে করেই কী যেন মনে করে কলটা রিসিভ করে, আর সাথে সাথেই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। ইউ হ্যাভ জাস্ট 2 মিনিট, আই এম ওয়েটিং। 1 সেকেন্ডও লেট করলে কোলে তুলে নিয়ে আসবো। কথাটা শেষ হতেই টিং টিং শব্দ তুলে ফোনটা কেটে যায়। এমন লাগামহীন কথা শুনে লজ্জায় লাল হয়ে ওঠে মেহেরিমার ফুলো গাল দুটো। 20 সেকেন্ডের মতো ওভাবে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়। হঠাৎ হৃদের দেওয়া থ্রেটের কথা মনে পড়তে এক প্রকার দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির নিকট আসে। মেহেরিমা গাড়ির নিকট আসতেই দরজা খুলে যায়। আশেপাশে ভালো করে নজর বুলিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। হৃদিত গাড়ির দরজা বন্ধ করে দেয়। সেদিনের মতো আজও জানালার গ্লাস ওঠানো। কাল থেকে বোরকা পরে হিজাব পরে কলেজে আসবি। মেয়েরা হাতে পায়ে কি যেন পরে, ওগুলোও পরবি। চোখের উপর কি একটা কাপড় লাগায়, সেটাও লাগাবি। মোট কথা তোর শরীরের একটা পশমও যেন দেখা না যায়, ইভেন তোর চোখও না। হুট করে হৃদিতের মুখে এমন কথা শুনতেই মেহরিমা যেন আকাশ থেকে পড়ে। মেহরিমা আজ নিয়ত করে এসেছে হৃদিতকে একটু ভয় পাবে না। উনি ভাগ নাকি বালুক যে ভয় পেতে হবে। কিন্তু এই জমের সামনে আসতেই মেহরিমার সব হাওয়া বেরিয়ে যায়। তবু মনে সাহস জুগিয়ে ধীরতার সাথে আস্তে করে বলে, বাবা ব্যবসায়ের কাজে শহরে গেছে, মা স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত। আজ বাসায় যে মাকে বলবো, মা ফ্রি হলে কিনে এনে দেবে। তোকে কি বললাম, তোর কানে যায়নি? কালকে থেকে তোকে ওভাবে আসতে হবে, না হলে তোর কলেজে আসার দরকার নেই। আমার ভালোবাসতেই তোর সারা জীবন কেটে যাবে, তাহলে তুই আবার চাকরি করবি কেন? রিদিতের ধমকের কথাগুলো শুনে মেহেরিমা কিঞ্চিত ভয় পায়। জানালার দিকে চেপে যায়, মাথা নিচু করে ঠায় বসে রয়। যা, আরও এগিয়ে যায় ওদিকে। এদিকে গাড়ির ডোর ভেঙে নিচে পড়ে যা। রিদিতের এবারের কথায় মেহেরিমা আরও জড়সড়ো হয়ে বসে। ভয়ে ওর প্রাণ পাখিটা উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ রিদিতের দৃষ্টি মেহেরিমার রক্ত জমা হাতের দিকে পড়তেই ওর মুখভঙ্গি পাল্টে যায়। নীল চোখ ঝুড়া লাল হয়ে ওঠে। হৃদিত ব্যাক সিটে তুলে পানি আর হ্যান্ড ওয়াশ বের করে। মেহরিমা তখনও নিজের অহেতুক ভাবনার বিভোর হয়ে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ ডান হাতে টান পড়তে মেহরিমা হকচকিয়ে চোখ তুলে তাকায় হৃদিতের দিকে। হৃদিত ততক্ষণে মেহেরিমার হাতে রক্ত জমাট স্থানে পানি ঢেলে দিয়েছে। সেই পানিতেই গাড়ির সিট, মেহরিমার জামা, হৃদিতের শার্ট ভিজে একাকার। হঠাৎ হৃদিতের এমন কর্মকাণ্ডে মেহরিমা ঠিক বুঝতে পারছে না। ও থমকে দাঁড়িয়ে থাকে। হৃদিত মুখের দিকে ফর্সা লম্বাটে মুখটা লাল টকটকে হয়ে আছে। রক্ত শানিত চোয়াল যেন আরও শক্ত হয়ে গেছে। কপালের নীল রগগুলো ফুলে উঠেছে। নীল রঙের চোখ দুটো হঠাৎই কেমন রক্তবর্ণ ধারণ করেছে। মেহরিমা ভয়ে শুকনো ঢোক গিলে হঠাৎ করে হাতের ব্যথা আর জ্বলা অনুভব হতেই
মেহেরিমা আঁতকে ওঠে। হৃদিতের সেদিকে কোনো খেয়াল নেই। ও বিড়বিড়িয়ে কিছু একটা বলে চলেছে, আর হ্যান্ড ওয়াশ দিয়ে মেহেরিমার হাতে এমনভাবে ডলছে যেন হাতের চামড়াটাই তুলে ফেলবে। মেহেরিমার নিজের হাতে ব্যথা, তাতে দাঁত চেপে সহ্য করে কানটা একটু এগিয়ে হৃদিতের কথা শোনার চেষ্টা করছে। মাই লিটল লিটল কিটি, ইউ আর অনলি মাইন্ড, ইউ আর অনলি মাইন্ড, নো ওয়ান ক্যান টাচ ইউ। এ কথাগুলো হৃদিত বিড়বিড় করে বলে চলেছে। এবার আর ব্যথা জ্বালা সহ্য করতে না পেরে মেহেরিমা শব্দ করে কান্না করে দেয়। মেহেরিমার কান্নার শব্দে কর্ণগোচর হতেই হৃদিত হাত জোড়া থেমে যায়। ও হুঁশে ফেরে। মেহেরিমার সাথে এতক্ষণ কি করেছে সেটা ভাবতে হৃদিতের চোখে মুখে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। হাতটার অবস্থা খুবই শোচনীয়। চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম। মেহেরিমা তখনও নিজের দিকে তাকিয়ে কান্না করে চলেছে। শিট, হলি শিট, ড্যাম ইট। কথাটা বলেই হৃদিত হাত দিয়ে স্টিয়ারিংয়ে জোরে জোরে আঘাত করে। সেই শব্দে মেহেরিমা পুনরায় কেঁপে ওঠে। অতঃপর দ্রুত টিস্যু নিয়ে মেহেরিমার হাত মুছে দিতে দিতে বলে, আম সরি লিটল কিটি, প্লিজ ফরগিভ মি, আই প্রমিস নেক্সট টাইম আর কখনো তোকে এভাবে ব্যথা দেব না। প্লিজ কান্না করিস না। এই দেখ কানে ধরছি। জান, আমার আমার এগেন সরি। হঠাৎ হৃদিতের কণ্ঠস্বরে এমন পরিবর্তন দেখে মেহেরিমার কান্না থামে অল্প। ও ফুলো ফুলো চোখে মুখ নিয়ে হৃদিতের দিকে চোখ তুলে তাকায়। হৃদিত বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেসে কানে দিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে আছে। আজ হৃদিতের এই ব্যবহার, এই রূপ, এই অসম্পূর্ণ হৃদিতটাকে যেন নতুন লাগছে মেহেরিমার কাছে। এমন কিউট লুক দেখে না চাইতেও মেহেরিমা মুচকি হাসে। হৃদিত এবার গাড়ির স্টিয়ারিংয়ে দিয়ে আস্তে আস্তে চালাতে থাকে। পরক্ষণেই বলতে শুরু করে, সোনা, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর আর কারো না। তোকে কেউ স্পর্শ করবে, দেখবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই তোর রাগের মাথায় এমনটা করে ফেলেছি। আম সরি সোনা। কথাগুলো কর্ণে পৌঁছতেই মেহরিমার বক্ষস্থলে প্রশান্তিতে ছেয়ে যায়। নিজের হাতের ব্যথা বলে ওর মাথার মধ্যে হৃদিতের কথাগুলো শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে, তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারো না। কিছুক্ষণ আগে হৃদিতের হিংস্র রূপটা যেন অতি সহজেই ভুলে যায়। হয়তোবা কথায় বশীভূত হয়েছে, তা নয়তো কি। মেহেরিমা খুশি খুশি মনে মুচকি হেসে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হসপিটালে। ডক্টর দেখিয়ে তোর হাতে ব্যান্ডেজ করতে হবে। খুব ব্যথা করছে জান, জ্বলছে খুব। হৃদিতের কথাটা বলেই মেহেরিমার ডান হাতটা ধরে আস্তে আস্তে ফু দিতে থাকে। মেহেরিমা প্রশান্তির হাসি দিয়ে বলে, এতক্ষণ জ্বলছিল, এখন শান্তি অনুভব হচ্ছে। এটা পর্ব 6। সময় বিকালবেলা। সূর্যি মামা আজকের মতো বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পুকুরের পানি মৃদু সূর্যের আলো ঝলমল ঝলমল করছে। ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। চৌধুরী বাড়ির ফুল বাগান থেকে ভেসে আসছে নাম জানা জানা ফুলের মিষ্টি সুবাস। হৃদিত বাড়ির পেছনে একা একা বসে গিটারে সুর তুলে গান গাইছে। তাইফ আর তাবান খেলার মাঠে গেছে ফুটবল খেলতে। না হলে এতক্ষণ হৃদিতে বিরক্ত করে ছাড়তো। হৃদিত গান গাওয়ার মাঝে হঠাৎ ওর ফোন নিজ শব্দে বেজে ওঠে। হৃদিত কোনো কাজের মাঝে ডিস্টার্ব একদম পছন্দ করে না। ওর মেজাজ বিগড়ায়, তবু অনিচ্ছা নিয়ে পকেটের প্যান্ট থেকে ফোনটা বের করে হাতে নেয়। ফোনের স্ক্রিনে নিজের বাবা আনসেভ নাম্বারটা দেখতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কল রিসিভ করে। বলুন, এমপি আরিফ হাসান চৌধুরী? কি দরকারে আমাকে স্মরণ করেছেন? আমি কি শুধু প্রয়োজনেই তোমাকে কল দিই বাবা? জি এমপি সাহেব। এমপি স্যার? হৃদিতের কাঠখোট্টা জবাবে আরিফ চৌধুরী মলিন হেসে বলেন, বাসায় আসবে কবে? তোমাকে ছাড়া ভালো লাগছে না কিছু। তোমার মা কান্না করছে শুধু। তুমি কারো কল রিসিভ করছো না কেন? আপনার বউ, ছেলে, বৌমা তো আছে। আমাকে কেন প্রয়োজন স্যার? আর তাছাড়া ঢাকাতে থাকলে আপনার রাজপ্রাসাদে আমি কয়দিন থাকি স্যার? আমাকে কাইন্ডলি একটু বলবেন প্লিজ।
আপনার বউকে বলবেন এসব কুমিরের কান্না যেন আমার জন্য না করে। এভাবে কেন বলছো? আমরা কি তোমার বাবা আমরা তো আমরা তোমার বাবা-মা। আমি মানি না। তুমি মানো বা না মানো, সত্য এটাই। আর সত্য সবসময় সত্যই থাকে। ঠিক বলেছেন স্যার। সত্য সবসময় সত্যই থাকে। সত্য কখনো মুছে ফেলা সম্ভব না। কথাটা বলেই হৃদিত কল কেটে দেয়। হৃদিতের কল কাটতেই আরিফ হাসান চৌধুরী চোখে জলে হানা দেয়। এই বিষাক্ত অতীত কবে পিছু ছাড়বে? এই অতীত যে আর টেনে বাড়ানো সম্ভব না। এর থেকে বরং মৃত্যুই শ্রেয়। নিজের জানের টুকরো ছেলেকে আরিফ হাসান হারিয়ে ফেলেছে। সেই ছোট্ট হৃদিত আর এই হৃদিতের মাঝে আকাশ পাতাল পার্থক্য। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতেই পেছনে ফিরে তাকায় আরিফ হাসান চৌধুরী। শ্রেয়া চৌধুরীকে দেখে চোখের জল লুকোনোর বৃথা চেষ্টা করে। শ্রেয়া চৌধুরী ম্লান হেসে বলেন, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এটা কি আদৌ ঠিক হওয়ার মতো? মিথ্যা সান্ত্বনা আর কত দিবে শ্রেয়ু? তোমার সাথে সাথে একই পাপ আমিও বয়ে বেড়াচ্ছি আরিফ। আল্লাহর উপর ভরসা রাখো। আমাদের ছেলে আমাদেরকে একদিন ঠিক বুঝতে পারবে। আমাদের পাপের কোনো ক্ষমা নেই শ্রেয়ু। আর না কখনো তোমাকে ক্ষমা করব আমি। কথাটা বলে ঘর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে যান আরিফ চৌধুরী। গাড়ি নিয়ে প্রস্থান করেন বাড়ি থেকে। শ্রেয়া চৌধুরী ছল ছল চোখে ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হৃদিত তখনও মেহেরিমাকে ডক্টর দেখিয়ে মার্কেট থেকে বোরকা সাথে প্রয়োজনীয় কিছু কিনে বাসায় রেখে গেছে। মেহেরিমা বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছে। অবনী শেখ 3টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে মেহেরিমার হাতে ব্যান্ডেজ দিতে পেয়ে পুলিশের মতো জেরা শুরু করেছিল। মেহেরিমা সব পারলেও অবনী শেখের ঈগল দৃষ্টির সামনে মিথ্যা বলতে পারে না। তবু আজ আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখায় বেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলেছিল। সবটা শুনে অবনী শেখ বিশ্বাস করেছিলেন কে না কে জানে। তবে মেহেরিমা আর প্রশ্ন করেননি। মেহেরিমা এখনও বোরকার ব্যাপারটা জানায়নি মাকে। এতদিনে এত কিছু ঘটল, ওর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মা অতি সহজেই সব বুঝে ফেলবেন। এমনিতেই অভিনিষেক চৌধুরীদের কেন যেন সহ্য করতে পারে না। মেহেরিমাকে চৌধুরী ভিলাতে সহজে যেতে দেয় না। মেহেরিমা বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না। কারণ ওর মা ওদের দুই বোনকে খুব প্রয়োজন ছাড়া কোথাও যেতে দেয় না। তবে চৌধুরী বাড়ির প্রতি একটু বেশি করেই এই যা। মেহেরিমা ভেবে রেখেছে হাতের বাহানা দিয়ে এখন কয়েকদিন কলেজে যাবে না। তারপর ডক্টর দেখানোর নাম করে বাইরে যেয়ে বাসায় এসে বলবে বোরকা কিনে এনেছে। এখন ভালো করে প্ল্যানিং মতো সব কিছু হলেই হলো। নীলাক্ষী, মা আমায় ঘুমিয়ে পড়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেহেরিমা ওর সামনে রাখা বইতে মনোযোগ দেয়। অবনী শেখ আর মাধবী মেহেরিমার ঘরে এসে খাটে বসে। মেহেরিমা ওদের দিকে চেয়ার ঘুরিয়ে হাসি খুশি মুখে সামনাসামনি বসে। এত রাত হয়ে গেল, এখনো পড়ার টেবিলে বসে আছিস কেন? মাথা যন্ত্রণা করবে তো। সময় মতো সব কাজ করবি। অবনীশেখের কথায় মেহেরিমা হ্যাঁসূচক মাথা নাড়ায়। মাধবী বলে, মা, তুমি এত টাইমলি সব কাজ কিভাবে করো গো? আমরা চাইলে সবই করতে পারি, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। এই যে দেখ, যারা ডক্টর, তাদেরকে তো দিনের প্রায় অর্ধেক সময় হসপিটালে কাটাতে হয়। তারাও তো নিজের সংসার বাচ্চা সব সামলিয়ে থাকে। তাই চাইলেই সব সম্ভব। পাঞ্চুয়ালিটি আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে যত বেশি পাঞ্চুয়াল সে তত বেশি সাকসেসফুল। তুমি কত বোঝো মা? মেহেরিমা বোকা কথায় অবনী শেখ মুচকি হেসে বলে, সময় হোক তোরাও বুঝবি। মনে রাখবি, সময় আর পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি মেচিওর করে তোলে। যে যত বাস্তবতা কবলে পড়বে জীবনে সে তত বেশি শিখবে, তত বেশি শক্ত হবে। তবে দোয়া করি তোমাদের মতো এত বাস্তবতার সম্মুখীন তোদের যেন আমার মতো এত বাস্তবতার সম্মুখীন তোদের যেন হতে না হয়। দুই বোন বোঝধারের মতো মাথা নাড়ে। মেহেরিমা অবনী শেখকে উলার বলা শেষ কথাটা নিয়ে যখনই প্রশ্ন করতে যাবে
তখনই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। মেহেরিমাদের একতলা বিশিষ্ট ঘরটা বেশ পরিপাটি, মানসম্মত। অবনী শেখ দরজা খুলতে এগিয়ে যায়। পেছন পেছন মেহেরিমা আর মাধবী আসে। অবনী শেখ দরজা খুলতে জলিল শেখ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিমা আর মাধবী ওনার বুকের উপর হামলে পড়ে। জলিল শেখ দেহ যেন প্রাণ ফিরে পায়। কলিজার টুকরো মেয়ে দুটোকে ছাড়া জলিল শেখ এই কয়দিন একটু শান্তিতে ছিল না। উনি মুচকি হেসে দুই মেয়ের দুই হাতে আগলে নেয়। মীনাক্ষী, নীলাক্ষী, তোদের বাবা অনেক পথ জার্নি করে এসেছে, ওনাকে ফ্রেশ হতে দে। অবনী শেখের কথা শুনে মাধবী আর মেহেরিমা জলিল শেখকে ছেড়ে দেয়। জলিল শেখ মেঝেতে ব্যাগ তুলে ঘরে ঢুকতে ঢুকতে বলে, আমার আম্মারা কেমন আছে? মাধবী আর মেহেরিমা মুচকি হেসে একসাথে বলে, আলহামদুলিল্লাহ বাবা। মেহুমা, তোমার হাতে ব্যথা কমেছে? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, বাবা, তোমার আসতে এত লেট হলো কেন? আমরা সবাই সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গ্রামের মানুষ তো চেয়ারম্যান চেয়ারম্যান করে বাড়ি মাটি রাখছিল না। মেয়ের কথায় জলিল শেখ মুচকি হাসেন। একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় দেরি হয়ে গেল আসতে। গ্রামের মানুষের আস্থার জায়গা আমি আম্মা, তাই ওরা তো আসবেই আমার কাছে। রাত 11টা বাজে। মীনাক্ষী নীলাক্ষী নিজের ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। অনেক রাত হয়েছে। আজকে ফজর নামাজের সময় উঠতে যদি দুজন একটুও বাহানা করিস, তাহলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। অবনী শেখের কথায় ওরা দুজন সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। জলিল শেখ হাসতে হাসতে বলেন, তুমি পারো বটে। এমনভাবে না বললে আজ সারা রাত তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিত দুজন। 3 দিনের গল্পর ঝুড়ি নিয়ে বসতে শুনে দেখো। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিবে তুমি? হ্যাঁ চলো। মেয়েরা রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ে। কি মনে করে যেন ফোনটা হাতে নেয়। রিদিতের নাম্বার থেকে 10-5 মিস কল দেখেই মেহেরিমা আঁতকে ওঠে। দিকদিশা হারিয়ে বসে। তাড়াতাড়ি কল দেয় রিদিতের নাম্বার। সাথে সাথে কলটা কেটে যায়। সেকেন্ড পেরোতেই আবার কল আসে। রিদিত বোধহয় মেহেরিমার কলের অপেক্ষাতেই ছিল। মেহেরিমা এবার দ্রুত রিসিভ করে। মেয়েটা ফোন কানে ধরে চুপচাপ বসে আছে। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। হৃদিতও চুপচাপ আছে। ফোনের দুই পাশেই নিস্তব্ধতা বিরাজমান। শুধু শোনা যায় দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। মিনিট দুই পেরিয়ে যাওয়ায় হৃদি ধীস হেসিয়ে বলে, কল ধরিস না কেন? কতবার কল দিয়েছি আমি? হৃদিতের বয়সটা কেমন যেন শোনায়। মেয়েরিমা ভরকে যায়। ভয়ে আমতা আমতা করে। আমি বাবার কাছে ছিলাম, বাবা বাইরে ছিল, বাসায় আসলো মাত্রই। নেক্সট টাইম কল ধরতে 1 সেকেন্ড লেট হলে তোর বেহাল অবস্থা করে ছাড়বো আমি। মেয়েরিমা ভয়ে চুপসে যায়। ওপাশ থেকে হৃদের জোরে জোরে শ্বাস টানার শব্দ আসছে। ছেলেটা 2 মিনিট সময় নিয়ে নিজেকে সামলিয়ে একটু স্বাভাবিক হয়ে বলে, কথা বলিস না কেন? তোর নিঃশ্বাসের শব্দ শুনতে আমার বেসামাল করার জন্য কল দিলি নাকি? অমনি মেহেরিমা মুখ ফসকে বেরিয়ে যায়। নিঃশ্বাসের শব্দ শুনে মানুষ বেসামাল কিভাবে হয় হৃদিত ভাই? এখন জানতে চাস না? সহ্য করতে পারবি না। বিয়ের পর প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। হৃদিতের এমন লাগাম ছাড়া কথা শুনতে মেহেরিমার গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়। হৃদিত আবারও নরম স্বরে বলে, মাই লিটল কিটি, হাতের ব্যথা কমেছে? ব্যান্ডেজ চেঞ্জ করেছিস? কেন? ভুলে গেছি। উহু, কেন ভুলে গেছি? পানিশমেন্ট দিলে সব মনে থাকবে। মেহেরিমা শুকনো ঢোক গিলে, কি পানিশমেন্ট দিবেন হৃদিত ভাই? তুই তো বড্ড ছোট। আমার কোনো পানিশমেন্ট সহ্য করার ক্ষমতা নেই তোর। আমি মোটেও ছোট না হৃদিত ভাই। আমার বাচ্চার মা হওয়ার মতো বড় হয়েছিস কি? মেহেরিমা 1 মিনিটের মতো সময় নিয়ে ছোট করে জবাব দেয়, না। তাহলে আর বড় হলি কোথায়? কথা বলে হৃদিত নিজেই হেসে ফুটে। মেহেরিমা 5 সেকেন্ডে সেই হাসির শব্দ যেন নিজের সব সুখ খুঁজে পায়। মেহেরিমা অবাকও হয়। এই গোমরামুখ মানুষটা হাসতেও জানে। হাসলে ঠিক কতটা সুন্দর লাগবে। নিশ্চয়ই চোখ ধাঁধানো সুন্দর। হৃদিতের কথায় মেহেরিমার ভাবনা থেকে বেরিয়ে নড়ে চড়ে বসে।
মেডিসিন নিয়েছিস? হুম। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। না, না শুনুন। মেহরিমার কথায় হৃদের ঠোঁট বাঁকা করে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, সামনে থাকলে তো কাঁপাকাঁপি শুরু করে দিস, আর ফোনে তো একদম তোতাপাখি হয়ে গেছিস। হৃদিতের কথায় মেহরিমার মনের মাঝে আবারও ভয়ের উকি ঝুঁকি দিয়ে শুরু করে। এতক্ষণ তো ও ভুলেই বসেছিল যে ও ওর জমের সাথে কথা বলছে। হৃদিত স্বাভাবিকভাবেই বলে, কি বলবি বল। কি করছেন আপনি? আর্ট করি। ঝেড়ে কাশ তো লিটল কিটি। আ- আমি কয়দিন কলেজে যেতে পারবো না। আজ হাত নিয়ে মাকে মিথ্যা বলেছি যে আমি রাস্তায় পড়ে যে ওইখানে ব্যথা পেয়েছি। মা বিশ্বাস করছে কিনা জানি না, তাই বোরকার কথা বলার সাহস পাইনি। একটু সময় লাগবে। হৃদিত কি বুঝলো কে জানে, ঠোঁট কামড়ে কিঞ্চিত সময় ভাবে। আচ্ছা। হৃদিতের কথা শুনে মেহেরিমার ঠোঁট দুটো আপনা আপনি দুদিকে সরে মুখটা হা হয়ে যায়। হৃদিত একবারেই কথাটা মেনে নিয়েছে, এটা যেন মেহেরিমা বিশ্বাস করতে পারছে না। ঘুমিয়ে পড়, কথাটা বলে কল কেটে দেয় হৃদিত। এদিকে মেহেরিমার মনে চলেছে অস্থিরতা। উনি কি রেগে গেছেন? রেগে কল রেখে দিলেন না তুই? আমার কি ওনাকে একবার কল দেওয়া উচিত? কল দিলে যদি ঝাড়ি মারে? এভাবে 15 মিনিটের মতো উসখুস করে নিজের মনকে সান্ত্বনা দেয় মেহেরিমা। কাল যা হবে দেখা যাবে। শরীর অসুস্থ থাকায় আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। 5 মিনিটের মধ্যে ঘুমের দেশে পাড়ি দেয়। তাইফ আর তাবান এই প্রথম পারমিশন না নিয়ে হঠাৎ হৃদিতের ঘরে ঢুকতেই চমকে ওঠে। হৃদিত রুমের ড্রেসিং টেবিল সহ কাচের যত জিনিস আছে সব ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হৃদিতের ডান হাত ক্ষতবিক্ষত ও রক্ত ঝরছে। সে রক্তই দিয়েই ক্যানভাসে বড় বড় অক্ষরে লেখা, মাই অ্যাঞ্জেলা, মাই গার্ল। এত কিছু গঠিয়ে ছেলেটার ওইসব দিকে কোনো খেয়াল নেই। ও আরামসেই ওই ক্ষত রক্ত দিয়ে ঝরা হাত নিয়েই বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে, ঠোঁটে মুচকি হাসি। তাবান আর তাইফ সাবধানতার সাথে দ্রুত ঘর পরিষ্কার ফলে পড়ে। তারপর কাউকে না জানিয়ে এত রাতে ডক্টর ডেকে এনে হৃদিতের হাত ব্যান্ডেজ করে দেয়, মেডিসিন লিখে নেয়। হৃদিত তখনও নির্বিকার। ডক্টর চলে যেতে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হিসিয়ে বলে, পারমিশন না নিয়ে এ রুমে আসার সাহস পেলি কোথায়? ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। তাইফের কথায় হৃদিত বলে, নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। এখন এই রুম থেকে যা। ওরা দুজন মাথা নাড়িয়ে চলে যায়। তাবান হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া মেডিসিন। তাবানের কথা শেষ করতে না দিয়ে হৃদিত গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে, ওইসব ফাউল মেডিসিন তুই খা গাদা। আমার মেডিসিন আমি পেয়ে গেছি। মাই ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইজ মাই অ্যাঞ্জেলা। নাও গেট লস্ট। ওরা দুজন খেয়াল করে হৃদিতের চোখে মুখের রং পরিবর্তন হয়ে গেছে, কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ হৃদিতের বয়স আর চেহারা এমন পরিবর্তন হতেই তাইফ আর তাবান বেশ ভয় পেয়ে যায়। কোনো রকম দরজা লক করে হাওয়ার বেগে ওখান থেকে ছুটে পালায়। হৃদিত চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ায়, মাই অ্যাঞ্জেলা, মাই লিটল কিটি, ইউ আর অনলি মাইন্ড অ্যান্ড নো ওয়ান এলসেস।